ঠিক আছে ভাইয়া। আমি একটা মেয়ে জিন ছাড়াতে গেছিলাম। ফেব্রুয়ারি 2 তারিখে তো পরীক্ষার আগে গিয়ে ওকে জিনের যে ধরা। তো ও ছিল, তার গায়ের রংটা ছিল কালো বর্ণ। আমি যখন ওর গার্জিয়ান সবাইকে নিয়ে বসে জিনটাকে হাজির করানো হয় ওর শরীর থেকে, তখন তার গায়ের রংটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে হলুদ বর্ণ, যা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা, মেয়েটার গায়ের রং ছিল কালো, কিন্তু যখন তাকে আমি বসে যখন কাজ করতে জিনকে হাজির করালাম, তখন ওর গায়ের রং একেবারে পরিষ্কার। আর ও কিন্তু চোখে কাজল দেয়নি, তখন তার চোখটার মধ্যে পুরো টানা ধরে কাজল ছিল। যখন সেটা হাজির করলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে ধরছো বা কেন বা ধরছো, তুমি চলে যাও। ও কথা বলে না, ও শুধু ঘুমাইতেছিল, কান্না করতেছিল, বুন বুন করে কান্না করতেছিল। তখন আমি ওকে বলছি, দেখো তুমি আজকে চলে যাবা, তুমি এখানে থাকতে পারবো না, কোথা থেকে আসছো বলে দাও, তুমি থাকতে পারবো না, চলে যাও। ও যখন বারবার কথাটা বলতেছে, ও এমন রাগান্বিত হয়েছে যে ও যখন চোখটা খুলছে, চোখ বন্ধ ছিল তো, চোখটা যখন তাকালো আমাদের দিকে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিটা ফিউজ হয়ে গেছে, আপনি বন্ধ হয়ে গেছে। আর ওর চোখ এমন হয়েছে যা ওর সবাই ভয় পাইছে, চোখটা ব্যতিক্রম, পুরো একেবারে ব্যতিক্রম, যা সবাই দেখে ভয়। আর ঘরের বাতিটা ফিউজ হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাতে এমন আলো হয়েছে, মনে হচ্ছে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের আভা যেমন পুরো ঘরটা লাল করে ফেলে, এরকম ঘরটা আলোকিত হয়ে গেছে। আচ্ছা, এরপরে যখন আমি বললাম যে তুমি চলে যাবা, তখন ও আমাকে বলছে ঠিক আছে যাব, আমাকে লাল শাড়ি দিতে হবে আর একটা মুরগি দিতে হবে। আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি। আচ্ছা, আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি, আমি সেখানে চলে যাব, তোমরা সেখানে গিয়ে একটা মুরগি আর লাল শাড়ি দিয়ে এসো, তারপর আমি যাব। আমি ওদেরকে বললাম ঠিক আছে, আপনারা একটা লাল কাপড় দিয়ে একটা মুরগি দিয়ে ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে দিয়ে আসেন, ও থাকবে না, চলে যাবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসে, সেই জিনটা চলে যায়, সেটা মন্দির থেকে আসা ছিল, ঢাকেশ্বরী মন্দির থেকে। আচ্ছা, এবং আপনি দেখলেন যে যখন চোখ খুললো তখন লাইট ফিউজ হয়ে গেল, লাইট বাতিটা। আচ্ছা, আপনি তো আজকেও আমাদের ফেসবুকের ছবিতে নেই, আপনি ছবি তোলেন না, আপনি টিভি দেখেন না? আমি কখনো টিভি সিনেমাও দেখেন না? না না, এগুলো কিচ্ছু দেখেন না। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হরর ফিল্মে মানে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু হয় যে এরকম চোখ খুললো, লাইট ফিউজ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু দেখেন। মানে ব্যাপারটা হচ্ছে কি যে সমস্ত জিনিস মানে মানুষজন শোনেন বা বহুদিন ধরে প্রচলিত, সেই সমস্ত জিনিসই কিন্তু পরে বইয়ে লেখা হয়, সেই সমস্ত জিনিসই কিন্তু মুভিতে উঠে আসে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমরা আপাতত একটা জিনিস বলে নিই, আমি এই বিষয়ে প্রায় 3-4টা জায়গায় এরকম হয়েছে। যেমন আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সমস্যা ছিল, যখনই বসছি হাজির করাবো, ওই সময়তে তার 6টা বাতি ছিল, টিউবলাইট গুলো লম্বা, সাথে সাথে শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। পরে লোক আমাকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া বাতি কেন ফিউজ হয়? তখন হ্যাঁ, বাতি ফিউজ হয়ে গেছে, সেটা নিয়ে আসি। ওকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। জি, আপনার ঘটনায় চাই আমরা। জি, আমি সরাসরি আমার ঘটনায় চলে আসছি। এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা। জি জি। এই ঘটনাটাই হচ্ছে কি যে আমার একটা বন্ধু আর বড় ভাই, দুই বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করতো। তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেভাবে বলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফাহাদ ভাইয়া ছুটিতে, কোন একটা ভ্যাকেশনের ছুটিতে হচ্ছে আসেন,
সিরাজগঞ্জ ওদের গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ির ডিসক্রিপশন আমি একটু দিয়ে দিই যে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার, আই মিন হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে। আমি গ্রামের নামটাও বলছি না বা বাজারের নামটাও বলছি না। সেটা হচ্ছে কি যে, তো এই যে হাফ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মাঝখানে একটু জঙ্গল পড়ে, জঙ্গল, বাঁশের ঝাড়, এগুলো সবগুলাই থাকে। তো উনি ঢাকা কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করেন। গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর, যেটা করে বাজারে যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে মানে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি। তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন। এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেদিনকে রাত্রে তিনি চলে আসছেন। আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, মানে দুইটার দূরত্বে যখন মাঝখানে তিনি ওই বাঁশঝাড়ের কাছে, তখন ওই বাঁশঝাড়ের কাছে খুব জোরে সর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয় যে শব্দটা হয় বাঁশঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনি উনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস উনার গায়ে লেগে চলে যায়। আচ্ছা, তিনি এটা কিছু মনে করেন না। তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসেন। চলে আসার পরে হাত মুখ ধুয়ে ওনার মা ওনাকে বলেন কি যে ফাহাদ খেয়ে যা। তখন উনি বলছে যে না আমি খাবো না, ভাল লাগছে না। মানে ওনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়। আচ্ছা, সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে তিনি গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছি হয়তো। তো 7টা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো হচ্ছে জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রেও ঘুম ভেঙে গিয়েছে এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই 7টা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তিনি মানে ঘরের মধ্যে হচ্ছে জিরো লাইট জ্বলছিল, এই জন্য হচ্ছে কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে। উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল। ওই ফাঁকা দেয়ালে ওই 7টা ছায়া যে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু হচ্ছে কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে 7টা ছায়া একই মাপে একই পজিশনে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। আচ্ছা, এটা দেখে সে অনেক মানে অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হওয়ার পরে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন। আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, মানে ছাড়ে আসে এভাবে জ্বর আসে। আর যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে বাড়ির কর্তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া উনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। আচ্ছা, মানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যেমন যে আমার সাথে তো কেউ নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই, কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন। তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন।
বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা, আর উনি বললেন যে কোনো একটা সময় যে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাঁধানোর যে ব্যাপারটা, বাড়িটা বেঁধে দিবে। তো এইভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে কি যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ঘটনায় যাব, হাফেজ নূরউদ্দিন ভাইয়ের কাছে তার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো। জি। নতুন বাড়ি আমাদের এলাকার থেকেই, লালবাগ এলাকার কাছেই নতুন বাড়ি তৈরি করা পরে বাড়িটা তো বেশ পুরনো ছিল। যখন ভাঙা হয়েছে বাড়িটা, সে বাড়ি থেকে কান্নার শব্দ হতো। পরে তারা এই বাড়িটা হুজুর থেকে বাঁধায় দিলেন। পরবর্তীতে যখন নতুন বাড়ি করা হলো, দোতলা বাড়িটা খুব দ্রুত করে কালারিং করেছেন, কিন্তু সেখানে এখনো লোকজন কেউ বসবাস করেননি, যাননি এখনো। কিন্তু প্রতিটা রুমের মধ্যে এবং প্রতিটা দরজার কাছে সামনে দিয়ে রক্ত দিয়ে লেখা ছিল ওম লিখে রাখা, এবং ঘরের ভিতরেও সে রক্তের দাগে ওম লেখা। তো যখন উনি দেখলেন এই রক্তের ভেজা প্রতিটি দরজার সামনে এবং ঘরের ভিতরেও দেয়ালে ওম লেখা, উনি খুব ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, এটি কি? ঘরে তো কোনো লোক নেই, ঘরে কোনো লোক এখনো আসে নেই, থাকে নেই, এই রক্ত দিয়ে দেয়ালগুলো নষ্ট করলো কে? আর তখন উনিও বুঝতে পারছেন যে ঘরটা কেমন গুমট বাঁধা ভাল লাগে। তখন সেই মৌলানা সাহেবদেরকে বললেন যে আপনারা যে ঘর বাঁধা দিয়ে আসছেন, আমার এরকম কোন সমস্যা দেখা দিতেছে, প্রতিটা দেয়ালের মধ্যে রক্তের মধ্যে ওম লেখা। তখন হুজুর এসে বলতেছে যে ঠিক আছে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আপনারা অন্য কাউকে স্মরণ করতে পারেন। পরবর্তীতে সে আমার কাছে আসে, আমি সেখানে উপস্থিত হয়ে যখন আমি বসি, তখন আমি বুঝতে পারি যে এটা জিনের আছে। তো রাত্রে ওদের সাথে আমি বললাম রাত্রে 2:30টার দিকে আমার সাথে বসেন। রাত্রে বসলো, আমি কোরআনের থেকে একটা সূরা আয়াত কাগজের মধ্যে লিখি। যখন আমি কোরআন খুলে লিখতে আরম্ভ করলাম, তখন খুব বিরক্ত করতেছে, দরজাগুলো নিচ থেকে বন্ধ হইতেছে, খুলতেছে। এটা আপনি একদম তার মানে এটা হয়, এটা আমরা যা দেখি আমরা তার মানে এটা হয়। আচ্ছা। খুব তখন ওই লোক তো যিনি আমার সাথে বসা ছিলেন, উনি ভয় পেয়ে বলতেছেন মাইজুদ ভাই, এটা আমার ঘরের না, হয়তো আপনার সাথে করে কিছু নিয়ে আসছেন। আমি হাসে বলতেছি না, আপনি চুপচাপ বসেন, কোনো ভয় নেই। উনি বলতেছে আমি থাকতে পারবো না, কারণ দেখতেছে উনি স্বচক্ষে দেখতেছে দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাকেও বিরক্ত করতেছে। উনি চলে গেলেন। পরবর্তীতে আমি যখন লেখা আরম্ভ করলাম, তারপর আমাকে খুব বিরক্ত করাতে আমি রেখে দিলাম, লেখাটা বন্ধ করে দিয়ে আমি মোরাকাবায় বসে পড়লাম হাজির করানোর জন্য, যে ওকে হাজির করে কেন বিরক্ত করে আমি এটা দেখবো। আমি মোরাকাবায় যখন বসে হাজির করালাম, তখন সে এসে বলতেছে যে যখন এই বাড়িটা পুরনো ছিল, সেই বাড়িতে একটা ছোট্ট মাটির কলসের ভিতরে তাকে বন্দি করা ছিল। আচ্ছা। যখন মিস্ত্রি ঘর যে যারা কাজ করে, তখন ওটা ভেঙে গেছে, যখন খুঁড়ছে ভেঙে ফেলাতে ও মুক্তি আজাব পেয়ে গেছে। উনি বলতেছে এখন এই বাড়ি আমি থাকবো, আর কাউকে থাকতে দিব না।